Yazut ni ingai kokthum pandaklai jaka Agartala Press Club. মিডিয়া আমাদের ত্রিপুরার যে কত রেসপন্সিভ তারই প্রতিফলন। যাই হোক, আমি জাস্ট কয়েকটা কথা সাপ্লিমেন্ট করবো একটা এই নির্বাচনী সংক্রান্ত আর নির্বাচনের বাইরেও আরেকটা জিনিস যেটা সাংঘাতিকভাবে গুরুতর আমাদের রাজ্যের চলতি এই সময়ের জন্য। প্রথমত হলো যে শাসক দল তাদের ছোট বড় বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সভাতে বলছে বিরোধীদের জামানত জব্দ হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না, মিউজিয়ামে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা জনগণকে একটু তাদের সমর্থকদেরকে অক্সিজেন দিতে চান, এতে করে যদি ভালো হয় তো আমাদের এখন আপত্তি নেই। কিন্তু গত 28 তারিখে আর গতকাল দুটি কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের যে প্রার্থীদের মনোনয়ন, আমরা কৃতজ্ঞ। আপনারা প্রায় সব টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়াও ছবি না তার খবর করেছেন এবং পজিটিভ খবর করেছেন, অর্থাৎ বাস্তবটা তুলে ধরেছেন। এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তার যে ইতিবাচক ভূমিকা, সেটা আমরা পালন করছি, আমি কৃতজ্ঞ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ পোলিং ডেট যত এগোচ্ছে, প্রচার স্বাভাবিকভাবেই শাসক দলের তরফ থেকে আরও তুঙ্গে তোলার চেষ্টা হবে। তাদের সর্বভারতীয় নেতারা আসবেন, আমাদের তরফ থেকেও দু একজন আসবেন, আমরাও আমাদের প্রচার আমরা নিয়ে যাব। কারণ নির্বাচন একটা সর্বোচ্চ একটা রাজনৈতিক সংগ্রাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গোটা এই প্রচারকে তার নিচ মানসিকতায় যে নিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, বলছে আমাদের কোনো একজন নেতৃত্বের, প্রবীণ নেতৃত্বের তার নাম করে ওনার মেয়ে অমুকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, পার্টি নিষেধ করে দিয়েছে। একটা অবান্তর, একটা কি বলো সত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই, আনএথিক্যাল। তারপর বলছেন, গতকাল আবার এই কোন জায়গায় জানি বলেছেন, সিপিএম এর নেতাদের ছেলে মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, তাদের কাছে কেউ কোনো মেয়ে এদের ছেলেদের সাথে বিয়ে বসতে চায় না, এদের মেয়েদের অন্য কোনো ঘরে নিতে চায় না। আমি জিজ্ঞেস করবো সে ভদ্রলোককে, এটা আমি দুঃখিত এটা বলতে হচ্ছে, যার মুখ দিয়ে এটা আসে, 4 বছরের মাথায় যিনি 48 ঘন্টা আগে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা জায়গায় গিয়ে বলছেন যে আগামী 47 ইংরাজি অব্দি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রীর আসনের জন্য যারা কেউ না ভাবেন, অর্থাৎ পক্ষান্তরে তিনি নিজেই 47 অব্দি, হয়তোবা তার কর্মক্ষমতা কতদিন থাকবে এরকম একটা হিসাব টিসাব করে বলেছেন। এখানে আর কেউ আসবে না, তিনিই থাকবেন। তার 48 ঘন্টা না যেতেই তাকে ঘাট ধরে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দিল্লিতে পাচার করে দেওয়া হবে। নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো একটা গুরুতর যদি অভিযোগ না থাকতো, অপরাধ না থাকতো, হয়তো পাবলিক জানে না, কিন্তু দল জানে। তাদের এত বড় একটা টাকাপুকু মুখ্যমন্ত্রী, কেন তাকে সরানো হবে? আমি আরো দু একটা জায়গায় বলেছি,
মুখ্যমন্ত্রীর পদ মানে এটা একটা পাবলিক ফিগার, পাবলিক পোস্ট। সেই পদ থেকে তিনি দলের সম্পদ হলেও সেই দলেরও দায়িত্ব কেন তাকে সরিয়ে দেওয়া হলো দলের তরফ থেকে জানা। আর সেই ভদ্রলোক যখন এখন অন্যের একেবারে এই রান্নাঘরের খবর জানেন বলছেন, দয়া করে আপনাদের মাধ্যমে তাকে বলবো কেন তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, কি তার অপরাধ। এতই যদি তিনি মানে খুব নৈতিক বা নীতিবান মানুষ হন, এটা খুলসা করে বলুন। যে কোনো জমানা বামপন্থীরা যখন সরকারে ছিল বা তার আগে যখন কংগ্রেস বা জোট সরকার ছিল, রাজনৈতিক দলের মধ্যে প্রচারের কারণে হোক অন্য কারণে কিছু সংঘর্ষ হয় এবং কিছু দুঃখজনক মৃত্যু হয়। সব মৃত্যু দুঃখজনক, কেউ এটাকে সমর্থন করে না। এবং এই ঘটনাগুলো যতই আমরা এই তার আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছে এই সমস্ত ঘটনায় আমরা সহবেদনা প্রকাশ করলেও যার ঘর থেকে, যার যে মার কুল থেকে সন্তান চলে গেল, একে ফেরত পাওয়া যায়, দুঃখজনক ঘটনা। এবং এখন এগুলাকে উল্লেখ করে বলছেন, নানা ধরনের কথা বলছেন, কি করে এই দুটি দল একসাথে নির্বাচনে ময়দানে নামছে, কিভাবে তারা আসন সমঝোতা করছে। আমি সেক্ষেত্রে বলতে চাই, হ্যাঁ, কংগ্রেসের সাথে সিপিআইএম এর কর্মসূচিগত ফারাক ছিল, আছে, থাকবে। সেই কর্মসূচি কি? আমাদের মতো করে আরো উত্তমভাবে, আরো স্বয়ংসম্পূর্ণভাবে কিভাবে দেশ এবং জাতির সেবা করা যায় তার প্রতিযোগিতা, সেখানেই পার্থক্য। কিন্তু জাতীয় প্রশ্নে কংগ্রেসের সাথে বামপন্থীদের কখনো সেরকম তার মৌলিক প্রশ্নে বিরোধ ছিল না। স্বাধীনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা ডানপন্থীরা লড়াই করেছে, সর্বসম্মতভাবে সংবিধান রচনা করেছে এবং সেই সংবিধানের কাঠামো হবে ধর্মনিরপেক্ষ, যুক্তরাষ্ট্রীয় এবং সর্বোচ্চ গণতান্ত্রিক। তার পরিসর সেখানে থাকবে। বরাবরই বামপন্থী এবং কংগ্রেসীরা এটাকে আমরা আফল করেছি এবং আমরা করব। তো আজকে সেই সংবিধান আজকে আক্রান্ত। সেই সংবিধানকে পাল্টে ফেলার জন্য ইতিমধ্যেই না পাল্টালেও সংবিধানকে বাইপাস করে গত 10 বছরে অনেক কিছু করেছে। যেমন সেই ইলেকট্রাল বন্ড, সমস্ত সাংবিধানিক সংস্থাকে কক্ষিগত করা, শুধু তার পার্টির স্বার্থ উদ্ধার করার জন্য এই আরবিআই, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, এমনকি কখনো কখনো বিচার ব্যবস্থার উপরও তারা এই আঘাতটা হেনেছে। যদিও সবটা পারেন, বিচার ব্যবস্থা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আমরা গর্বিত। শুধু তা না যে তাদের রাষ্ট্রবাদের নামে আমাদের দেশের সংবিধান, এই ইতিহাসকে মুছে ফেলা। হ্যাঁ, জওহরলাল নেহরু কংগ্রেসের সাথে তাদের দলের মতাদর্শগত ফারাক থাকতেই পারে, কিন্তু জওহরলাল নেহরুর ছবি এরকম কোন জাতীয় এইরকম ইমারত থেকে সরিয়ে ফেলা, তার যে এই
মিউজিয়াম আছে, এই মিউজিয়ামকে মানে তাকে সংগ্রহালয় থেকে মানে তাকে কম গুরুত্ব দেওয়া, নতুন করে ইতিহাস লেখার নামে সমস্ত বুজরুকি এদের ভাববাদী চিন্তা ভাবনাকে ঢুকিয়ে দেওয়া, মাইথোলজিকে হিস্ট্রি বলার চেষ্টা করা, কে করছে? কাজে আজকে কংগ্রেস এবং সিপিআইএম বা লেফট, সিপিএম শুধু না, সমস্ত লেফট আমরা ঐক্যবদ্ধ হয়েছি কারণেই, কারণ ব্যক্তি খুন হয়েছে, অবশ্যই তার ক্ষতিপূরণ হয় না। কংগ্রেসের লোক খুন হয়েছে, সিপিএম এর লোক খুন হয়েছে, সেই মাদের প্রতি আমাদের মানে অবনত চিত্তে মস্তকে আমরা এখনো ক্ষমা চাইব। কিন্তু আজকে গণতন্ত্রটাকে খুন করছে এরা। হ্যাঁ, ব্যক্তি খুন না, গণতন্ত্র খুন। গণতন্ত্র খুন হলে পরে শুধু ব্যক্তি খুন হবে না, প্রজন্ম খুন হবে, প্রজন্ম। আর যারা সে সমস্ত খুনিরা, যাদের নামে এফআইআর, যারা জেল খেটেছে, জামিনে আছে, সবগুলো ভিড় করছে এখন ভারতীয় জনতা পার্টিতে, বিজেপিতে। এরাই তাদের কেউ কেটা, সেখানে গিয়ে তারা তাদের সে মর্যাদা পাচ্ছে। কাজেই আমাদের আবেদন থাকবে, আমি দুঃখিত আমি এগুলি কিছু উল্লেখ করতে বাধ্য হলাম যে তার ব্যক্তিগত সম্পর্কে, যে আগামী দিন আরও এই ইতে পশ্চিম ত্রিপুরাতে এই 17 তারিখ অবধি প্রচার হবে, পূর্ব ত্রিপুরাতে 24 তারিখ অবধি হবে। সমস্ত রাজনৈতিক দলের কাছে, নেতৃত্বের কাছে অন্তত তারা এই লাগাম ধরুক যে না, গত 6 বছরে ত্রিপুরার বহু ক্ষতি হয়েছে। এই বিপ্লব কুমার দেব ত্রিপুরার ইতিহাসে রাজনৈতিক দলগুলির এত অফিস বাড়ি ভাঙা, আগুন লাগিয়ে দেওয়া, লুট করা কখনো হয়। ত্রিপুরার রাজনৈতিক সংস্কৃতিকে এত কোথায় নিয়ে গেছে, কি করে সমস্ত বলে বেড়ায় যে উল্টো রথে এই বোয়ারঘাটে সেখানে কিছু যে কি বলে অর্বাচীন কিছু লোকের দ্বারা যারা সবখানে নিজেদের জাহির করতে চায়, তার মধ্যে শাসক দলের এই তৎকালীন সময়কার বা এখনো খুব উঁচু পদে আছেন তারাই ছিলেন। সব মিলিয়ে বোধ হয় 10 জন লোক ইতিমধ্যে মানে এখন অব্দি মারা গেছে, আরো কয়েকজন চিরতরে পঙ্গু হয়েছে। আমরা বিরোধী দলগুলোর তরফ থেকে এই বিধানসভার 2টি অধিবেশনে, তৃতীয় অধিবেশন এবং চতুর্থ অধিবেশনে আমরা প্রশ্ন তুলেছি 0 আওয়ারে। মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ আমি তদন্ত করাচ্ছি। তারপরে অধিবেশনে বললেন যে না, যে তদন্ত রিপোর্ট এসছে আমি সন্তুষ্ট না। অর্থাৎ যে তদন্ত রিপোর্ট পাঠিয়েছে সেখানকার পুলিশ, যাদের দুর্বলতার কারণে এইভাবে নিয়ম বহির্ভূতভাবে এই রথ বানিয়ে এই সর্বনাশটা করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে না আমি আবার তদন্ত করাবো, কিন্তু তদন্ত রিপোর্ট এই গেল অধিবেশনও মুখ্যমন্ত্রী বলতে পারলেন না। কিন্তু দেখলাম সেই রথটাকে থানার সামনে দাঁড় করানো, এটাকে নাকি কেজির ধরে বিক্রি করছে। তার মানে এটা কি? হোয়াট ইজ হ্যাপেনিং? সমস্ত এভিডেন্সকে ধূলিসাৎ করে দিয়ে যে সমস্ত কুশীলকদের নেতৃত্বে, তাদের নির্দেশে পুলিশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এইভাবে মানুষকে খুন করা হয়েছে, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা। কাজেই আপনাদের মাধ্যমে কথা বলতে চাই, রাজ্যের আরক্ষা দপ্তরের প্রধান তার দৃষ্টি আকর্ষণ করব, প্লিজ ইমিডিয়েটলি এই যে রথ এটাকে যে ভাঙা হচ্ছে, এটাকে যে কেজি দরে বিক্রি করা হচ্ছে, এটা যেন স্টপ করে এবং তার সুষ্ঠু তদন্ত চার্জশিট না দেওয়া অবধি এটা না করে, এটা আরেকটা দিবালোকে অপরাধীদের বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা।
এই ঘটনা হচ্ছে। থার্ড আরেকটা বলবো, এটা আপনাদের সাথে সম্পর্কিত। এই যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, প্রতিদিন উল্টা পাল্টা সমস্ত কথাগুলি বলছেন। ত্রিপুরার মিডিয়া জগৎকে এই ভদ্রলোক তার একজন সাকেতকে ওই বিহারনাপুর থেকে যেন ধরে নিয়ে এসে তাকে ওএসডি বসিয়ে সম্পূর্ণভাবে প্রায় পায়ে খেলেছেন। এইভাবে সম্পাদকীয় লিখতে হবে, এইভাবে খবর পড়তে হবে, এইভাবে ছবি দেখাতে হবে, সরকারের বিরুদ্ধে কিছু লিখলে পরে পরদিন তার এই কেবল চ্যানেলের কানেকশন কেটে দিতে হবে। অনেকগুলো চ্যানেলের আপনাদের বন্ধ করে দিয়েছে। যাই হোক, এটা একটু একটু রেস্টোর হচ্ছে, কিন্তু এখন সরকার এই কেবল চ্যানেল ইত্যাদি নতুন আইন করেছে। যারা নিয়ম কানুন মেনে সমস্ত লাইসেন্স ঠিকঠাক করে সেরকম ফি দিয়ে যারা কানেকশন চাইবে, যারা এই সার্ভিস প্রোভাইডার, কি নাম জানি এখন হয়েছে সার্ভিস প্রোভাইডার, ঠিক এই নামগুলি খুব বিখ্যাত নাম, হাতওয়ে না কি জানি, হাতওয়ে আর কি জানি আছে। তো যারা লাইসেন্স আছে, ফি জমা দেবে, সেরকম পরিকাঠামো কন্ডিশন ফুলফিল করবে, সবাই কানেকশন দেবে। এবং ঘটনাচক্রে যিনি রিটার্নিং অফিসার, আমি ডক্টর বিশাল কুমার সাহেব, আমি একটা সময় তার অনেক প্রবল গুণগ্রাহী ছিলাম। গত বিধানসভার পরেই একজন মন্ত্রীর নেতৃত্বে সেখানে বিরোধী দলের সমর্থকদের উপরে গ্রাম চুক্তি, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার শুরু হয়েছিল। এই বিশাল কুমার তিনি রাত্রিবেলায় ছুটে এসে সে গ্রামকে বাঁচিয়েছেন, সংখ্যালঘু গ্রাম। প্রায় 1 মাস ধরে সেখানে সিআরপিএফ ক্যাম্প বসিয়ে এই শাসক দলের সমাজ বিরোধীদের সেখানে আর কোনো ক্ষতি করতে দেননি, অথবা মেসাকার হয়ে যেত। আমি সরেজগনে ঘুরে এসে সেখানকার পাবলিকরা বললেন যে না, আমাদের ডিএম সাহেবের জন্য আমাদের ঘরবাড়ি রক্ষা হয়েছে, প্রাণে বেঁচেছি। পাবলিকলি দেশের কাছে আমি ডক্টর বিশাল কুমার সম্পর্কে প্রশংসা করছি যে না, এরকম আইএস অফিসার দরকার। এরাই আমাদের ভবিষ্যৎ, যারা সংবিধানকে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখবে। তিনি বদলি হয়ে আসলেন সিপাহীজলাতে। এখানে এসে তার মেরুদণ্ড সবটা বিক্রি করে দিলেন শাসক দলের কাছে। বক্সনগর এবং ধনপুরের উপনির্বাচনের যেদিন নমিনেশন হয় আমাদের, আমি নিজেই গেছি, এসডিএম অফিসের নিচে কর্ডন করে দিল, বলছে না এগুলো প্রহিবিটেড এরিয়া, এখান দিয়ে যাওয়া যাবে না। আমি সুনামুরা ত্যাগ করার আগেই সেই কর্ডনের ভিতরে পরদিন শাসক দলের প্রার্থীর মনোনয়ন হবে, সেখানে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, মঞ্চ তৈরি হচ্ছে। আর এই ব্যাপারটা কি? আমার মিছিল যেতে পারবে না, আর বিজেপি দল, শাসক দল, তার ভেতরে মঞ্চ বানিয়ে জনসভা করবে। বিশাল কুমার, আমি সিইওকে ফোন করলাম, विशाल कुमार আমাকে বলছে, স্যার ये तो उस एरिया में नहीं पड़ता है, तो एरिया में नहीं पड़ता है तो क्यों मेरे को, I have enough respect for you because of your role there as the DM Unapati, আর তুমি এখানে এসে তোমার মেরুদণ্ড বিক্রি করতে শুরু করলে তুমি পারবে না। এবং ধনপুর এবং বক্সনগরের সেই উপনির্বাচন দেখেছেন কি হয়েছে। পোলিং এর দিন দলে দলে গিয়ে ব্যালট এই ইভিএম টিপছে, সব ছবি কোনো একটা
কর্নার থেকে কোনো একটা ইয়ে থেকে এই ছবিগুলো বেরিয়েছে। সেই বিশাল কুমার সাহেব আজকে রিটার্নিং অফিসার। সেদিন 5 জনের বেশি যেতে পারে না নমিনেশনে, 30 জনের উপরে বিজেপির নেতা কর্মীরা গেছে। তার সাথে হলো 2 মুখ্যমন্ত্রীর সমস্ত সিকিউরিটিকে ঢুকেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীরা ডিএম এর চেম্বারের ভেতরেও নিরাপদ বোধ করেন না। ঝাটকা দেখো, আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে, আমি এই ডিএমকে আরওকে সরাতে বলিনি, কিন্তু বলেছি whether this RO would be in a position to conduct a fair play। এবং এই ক্ষেত্রে আমি বলছি যে কথাটা বললাম, এই যে কেবল চ্যানেল, এখনো কয়েকটা কেবল চ্যানেলের কানেকশন দেওয়া হয়নি। আরওর কাছে যখন গেছেন, ডিএম এর কাছে বলছেন না চাপ আছে, দেওয়া যাবে না। আরে হাউ ক্যান অ্যান অফিসার সে লাইক দিস? চাপ আছে, তুমি কালেক্টর, প্রাইম মিনিস্টারের অফিসের সামনে, রাষ্ট্রপতির অফিসের সামনে, মুখ্যমন্ত্রীর অফিস বা সেক্রেটারিয়েটের সামনে, ডিএম অফিসের সামনে, এসডিএম অফিসের সামনে এবং বিচারালয়ের সামনে জাতীয় পতাকা উড়ে। বিকজ the office of the collector is not just an office, it is an institution। ডক্টর বিশাল কুমার যখন ওই পদে থাকেন না, বাইরে যান, তিনি ব্যক্তি, বাট while you are holding the chair, sitting on the chair, you are custodian of a institution। তিনি বলে দিচ্ছেন কোনো কোনো চ্যানেলকে যে না इसे तो आप बोलिए, लेकिन आपका ऊपर से कुछ चाप है। তাই বলবো শুধু বিশাল কুমার কেন, যে সমস্ত আইএস বা টিসিএস টিপিএস অফিসার যদি তারা তাদের মেরুদণ্ড বিক্রি করে ফেলেন এভাবে, তাহলে গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না। কাজেই আজকে